আজ সকাল থেকেই আকাশটা বড্ড জ্বালাচ্ছে। এই কটকটে রোদ, তার একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। সকালবেলার টুকটাক কাজগুলো সারা হয়ে গেছে। দুপুরবেলা ভাবলাম একটু মাংসের ঝোল করি। মা বাপিকে মাংসের ঝোলটা করে পাঠাবো। ইদানিং লক্ষ্য করেছি মা মাংসের ঝোলটা রান্না করার পর একদম নিজে খেতে পারে না। হয়তো কোনোবারে এক পিস খেলেও আবার কোনোবারে সেটুকুও পারে না। তো ভাবলাম আজকে আমি একটু বানিয়ে পাঠিয়ে দেব। বাড়িতে যা সবজি ছিল সেই সবজি টবজি দিয়ে একটু পাতলা করে বানাবো। তবে খুব বেশি পাতলা করব না, কারণ এমনিতেই সারাক্ষণ স্টু খাই। একেবারে স্টুটা করতে চাইছিলাম না, হালকা একটু মশলা দিয়ে যেরকম মাংসের ঝোল হয় সেরকম। বাড়িতে সবজি টবজি দিয়ে মাংসের ঝোল করলে মা দেখতাম অল্প একটু করে জিরে ফোড়ন দিত। আজকে তো মা বাপির জন্যই বানাচ্ছিলাম, তাই অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতেই শুনতে পেলাম বাইরের থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। দুপুরবেলা আমার রান্নার গন্ধেই হোক কিংবা আমার রান্নাঘর থেকে ঠুকঠাক শব্দ বা আমার গলার স্বরেই হোক, তিনি এসে আমার দরজার কাছে বসে আছেন। দেখাচ্ছি, দাঁড়ান তাকে। বলতে কি হলো? ম্যাও ম্যাও নাকি? আমার গলা শুনতে পেলে ম্যাও ম্যাও করতে হবে? 넘어갔지. সারাদিন ধরে আমাকে জ্বালাতন করার লোক কি আর একটা আত্মা? একটাকে তো দেখতে পেলেন, আর বাকিগুলো সব আম গাছে আছে। অবশ্য বাড়ির চারপাশে এরা আছে বলেই রান্নাটা কখনোই বোরিং লাগে না, বরং এদের সঙ্গে কিছুটা সময় কাটাতে কাটাতে রান্নাটা বেশ হয়ে যায়। ভাজা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে মশলাটা কষাতে দিয়েছিলাম তার থেকে বেশ সুন্দর গন্ধ উঠে গেছে। আর সাইড থেকে ভালো রকম মশলাটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছিল। এরকম সময় এর মধ্যে কেটে রাখা টমেটো আর কিছু সাধারণ যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেগুলো দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিচ্ছি, বেশ লাল লাল ঝোলের রঙটা আসবে। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বা একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই ততক্ষণে বাইরে মেঘের গুড়গুড় শব্দ শুরু হয়ে গেছে, আর আকাশটা একদম কালো হয়ে গেছে। রান্নাঘরে চিমনিটা চলছিল, তাই আমার রান্নার শব্দটা মিউট করতে হয়েছে। না হলে রান্নার শব্দের সঙ্গে সঙ্গে আপনারাও মেঘের ওই গুড়গুড় শব্দটা শুনতে পেতেন। কথাটা কতটা সত্যি জানি না, তবে শুনেছি মেয়েদের রান্নার হাত নাকি মায়ের কাছ থেকে তৈরি হয়। আসলে মায়েরা ছোট্ট ছোট্ট কিছু কথা বলে, সেগুলো মনে রেখে সাধারণত মেয়েরা রান্না করে, তাই হয়তো মায়েদের হাতের ছোঁয়া বা মায়ের রান্নার ধাঁচ অনেকটা মেয়েদের মধ্যেও চলে আসে। আমাকে মা যেমন বলেছিল যখন প্রথম প্রথম রান্না টুকটাক শিখি আর কি, যে যখনই মাংস কষাবি কখনোই যতক্ষণ না মাংসটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে মশলার সঙ্গে, তার আগে কিন্তু নুনটা একদম দিবি না। মাংস থেকে একবার জল ছাড়তে শুরু করলে ভালো করে কষানোই যাবে না। রান্নাটা হতে হতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মাংসটা ভালো মতো কষানো হয়ে যেতেই আগে বাবুর জন্য 2 পিস তুলে রাখলাম। বাবুদের স্কুলে এখন এক্সাম চলছে। বাড়িতে থাকলে এতক্ষণে অবশ্য কাছে দাঁড়িয়ে পড়তো, মা মাংস কষা হয়েছে নাকি, আমাকে তাড়াতাড়ি 2 পিস টেস্ট করতে দাও। আমরাও ছোটোবেলায় করতাম বলুন, মা মাংস কষলেই বাটি নিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। মাঝে মাঝে ভাবি সত্যি দিনগুলো যেন ঘোড়ার মতো ছুটে চলেছে। এই তো কদিন আগে বাবুকে কোলে করে নার্সারিতে ভর্তি করে এলাম, আর কয়েক মাস পরেই বাবুর স্কুল জীবন শেষের পথে। ঝোলটা হয়ে যেতেই আগে মা বাপির জন্য আলাদা করে নিলাম। ঝোলটা হয়ে যেতেই ঝটপট করে কয়েকটা রুটি করে নিলাম।
ভাবলাম বাবুর স্কুল থেকে ফিরে এসে গরম গরম মাংসর ঝোলটা তো আছেই, তার সঙ্গে একটু রুটি দিয়ে সন্ধেবেলা টিফিন করতে বেশ ভালোই লাগবে, আর অনেকক্ষণ পেটটাও বেশ ভরা থাকবে। রুটিগুলো হতে হতেই বাবু স্কুল থেকে ফিরে গেল। ওকে তাড়াতাড়ি করে ওর থালাটা রেডি করে দিলাম। বাবুরও তো এরকম টিফিন দেখে ভীষণ আনন্দ। এদিকে আর এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমার জুঁই গাছটা সদ্য বৃষ্টিতে ভিজে যেন আরও সুন্দরী হয়ে উঠেছে, আর গোটা উঠোন জুঁই ফুলের গন্ধে ভরে উঠেছে। আজকে সারাটা দিন আমার প্রিয়জনদের জন্য রান্না বান্না, আমার প্রিয় পশু পাখি, প্রকৃতি, বৃষ্টি এই সবকে নিয়ে বেশ ভালোই কাটলো। আপনারাও খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। নমস্কার।